বন্ধ কারখানা চালু করতে সচিবালয়ে প্রধানমন্ত্রীর বৈঠক। মে দিবসে শ্রমিক সমাবেশে দেয়া প্রতিশ্রুতির বাস্তবায়নে সরকার। প্রকল্প বাস্তবায়নে অপচয় দুর্নীতি রোধে ডিসিদের কঠোর হওয়ার নির্দেশ। গুণগত মান বজায় রেখে দুর্নীতি কমিয়ে এই সব প্রকল্পগুলো বাস্তবায়ন। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার তাগিদ। ফ্লোরিডা থেকে ফিরল শিক্ষার্থী লিমনের মরদেহ, শোকাহত স্বজনরা। আমার ছেলেকে এইভাবে যে মরতে হবে জানি না, উপরওয়ালা জানে কি কষ্ট দিছে। ন্যায় বিচার ও জবাবদিহিতার মাধ্যমে জামিল ভাইয়া এবং বৃষ্টি আপুর আত্মার শান্তি পাবে। পরিবারের পাশে থাকার প্রত্যয় সরকারের। বর্তমানে জাতীয়তাবাদী দলের সরকার লিমনের পাশে আছে, পরিবারের পাশে আছে। পশ্চিমবঙ্গে মমতার দুর্গ ভেঙে বিজেপির ঐতিহাসিক উত্থান। 197 আসন জিতে নবান্নের চাবি শুভেন্দুর, কেন্দ্রের অভিনন্দন। হামির উপসর্গ নিয়ে 2 জেলায় 3 শিশুর মৃত্যু। আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছেই, দেশ জুড়ে চলছে টিকাদান কার্যক্রম। সুনামগঞ্জে ভেজা ধান নিয়ে বিপাকে কৃষক। 600 টাকা মনে কিনছেন মধ্যস্বত্বভোগীরা, ঋণ পরিশোধে দুশ্চিন্তায় চাষি। এবং পর্দা উঠল ডিপিএল এর বসুন্ধরা স্পোর্টস সিটিতে আবাহনী ঢাকা লেপার্ডসের উদ্বোধনী ম্যাচ। মোহামেডানের বিপক্ষে লড়ছে সিটি ক্লাব। স্বাগত নিউজ 24 সংবাদে আপনাদের সাথে আছি তাসনিম অর্থী। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে পুরো খবর। বস্ত্র পাট মন্ত্রণালয়ের আওতাধীন বন্ধ কলকারখানা চালু করার বিষয়ে মন্ত্রণালয় এবং সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সচিবালয় মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় বাণিজ্য, বস্ত্র, পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর রাজনৈতিক এবং শিল্প বিষয়ক উপদেষ্টা রুহুল কবির রিজভী, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফুল আলম, বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। বিকেলে শিক্ষা উন্নয়ন বিষয়ক সভা ও ঈদুল আজহা সংক্রান্ত আলোচনায় অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে আরো জানাতে সহকর্মী সাইফুল ইসলাম আমাদের সাথে যোগ দিচ্ছেন। সাইফুল, বৈঠকের বিষয়ে সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে এবং বৈঠকে কোন কোন বিষয়গুলো প্রাধান্য পেয়েছে? প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু এই মুহূর্তে সচিবালয়ের যে মন্ত্রিপরিষদ বিভাগ, সেখানে আসলে বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করছেন। এর আগে কিন্তু 2টি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দুপুর 12টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের আওতাধীন যেসব সংস্থাগুলো রয়েছে সেসব সংস্থাগুলোকে এক ছাতার নিচে আনার বিষয়ে কিন্তু একটি বৈঠক অনুষ্ঠিত হয় এবং সেই বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রীরা ছিলেন। এর আগে সকাল 10:30টায় যে বৈঠকটি হয় সেই বৈঠকটি কিন্তু মূলত ছিল বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতাধীন যেসব কলকারখানা বন্ধ হয়ে গিয়েছিল সেসব কলকারখানা নতুন করে চালু করা যায় কিনা সে বিষয়ে কিন্তু বৈঠকে আলোচনা হয়েছে। বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার মুক্তাদির, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী সেই বৈঠকে ছিলেন। যদিও বৈঠকের পর আনুষ্ঠানিকভাবে এখনো পর্যন্ত আমাদেরকে কোনো ধরনের তথ্য জানানো হয়নি আসলে কী ধরনের সিদ্ধান্ত হলো, তবে আমরা অপেক্ষায় আছি আসলে সেই বৈঠকের বিষয়টি জানার জন্য আসলে কী ধরনের সিদ্ধান্ত হয়েছে। এর আগে কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি বেশ কয়েকটি জনসভায় এই বিষয়ে কথা বলেছেন। বিশেষ করে 1 মে তিনি নয়াপল্টনে কিন্তু জানিয়েছেন স্পষ্ট করে যে বিগত সরকারের আমলে বস্ত্র পাট মন্ত্রণালয়ের যেসব কলকারখানা বন্ধ হয়ে গিয়েছে সেসব কলকারখানা তারা চালু করতে চান এবং নতুন করে যে কর্মসংস্থানের যে সংকট রয়েছে সেই কর্মসংস্থানের আসলে সংকট দূর করার জন্য এই বন্ধ হওয়া কলকারখানাগুলো যদি চালু হয় সেক্ষেত্রে কিন্তু অনেকটা কিন্তু উপকার হবে, সেটি কিন্তু তিনি জানিয়েছিলেন। যদিও এই বিষয়ে আমরা এখনও পর্যন্ত আসলে নিশ্চিত নই যে আসলে বন্ধ কলকারখানাগুলো চালু হবে কিনা বা এই বিষয়ে আজকে কি সিদ্ধান্ত হলো। এছাড়া আজকে কিন্তু প্রধানমন্ত্রী তার যে নির্দিষ্ট যে শিডিউল সেই শিডিউলের মধ্যে বিকেলে কিন্তু তিনি আরও 2টি বৈঠকে অংশ নেবেন। সেটি হচ্ছে শিক্ষা উন্নয়ন সংক্রান্ত বৈঠক এবং পবিত্র ঈদুল আজহা নিয়ে আলোচনা। এরপরে প্রধানমন্ত্রী এখান থেকে আসলে তিনি চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আরেকটি অনুষ্ঠানে অংশ নেবেন। তো এই ছিল আমার কাছে সচিবালয় থেকে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে। ধন্যবাদ আপনাকে। আমাদেরকে সাইফুল ইসলাম জানাচ্ছিলেন সচিবালয়ের সামনে থেকে। উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে দুর্নীতিমুক্ত ও সাশ্রয়ী হতে জেলা প্রশাসকদের নির্দেশনা দিয়েছে অর্থ মন্ত্রণালয়। আর কৃষিমন্ত্রী কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিতের তাগিদ দিয়েছেন।
তিনি জানান, আগামী মাস হাওড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেওয়া হবে। এছাড়া সম্মেলনে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে আরও জোরালো ভূমিকা রাখতে জেলা প্রশাসকদের প্রতি আহ্বান জানানো হয়েছে। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে দ্বিতীয় দিনে জেলা প্রশাসক সম্মেলন। শুরুতেই বৈঠক হয় বেসামরিক বিমান এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের সাথে। পরে ব্রিফিংয়ে জানানো হয়, সারা দেশের প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংরক্ষণ ও লাইব্রেরির কার্যক্রম জোরদারের তাগিদ দেওয়া হয়েছে, আর পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশনাও দেওয়া হয়। বলা হয়, আগামী 3-4 মাসের মধ্যে কুমিল্লা বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু হবে। পুরোনো যে স্থাপনাগুলো, সেই স্থাপনাগুলো অনেক জায়গায়, কারণ এই মন্ত্রণালয় ইতিপূর্বে খুব একটা কাজকর্ম হয়নি। প্রত্নতত্ত্ব অধিদপ্তরে আমরা 535টি নিদর্শন তালিকাভুক্ত করে সেখানে আমরা কাজকর্ম করছি এবং আরো নতুন করে আমাদের আরো বেশি পরিকল্পনা রয়েছে। পর্যটকদের নিরাপত্তা যায়, আমরা মন্ত্রণালয় থেকে নির্দেশ দিয়েছি যে যারা পর্যটক যারা আসবে তারা যেন নিরাপত্তাহীনতা না ভোগে। প্রথম কিন্তু এই জিনিসটা জেলা প্রশাসকের দায়িত্ব, এই জায়গাটা খেয়াল করা। আমাদের বিমান বহরটি একদম আন্তর্জাতিক মানের হলেও আন্তর্জাতিক বিমান রয়েছে ঠিকই, কিন্তু আন্তর্জাতিক মানের নয়। সেই মান সম্পন্ন করার জন্য আমরা ইতিমধ্যে 14টা বোয়িং ক্রয়ের স্বাক্ষর করেছি। পরে অর্থ পরিকল্পনা মন্ত্রণালয়ের সাথে বৈঠক অনুষ্ঠিত হয় জেলা প্রশাসকদের। সেখানে উন্নয়ন প্রকল্পগুলোকে আরো কার্যকর ও জনমুখী করার তাগিদ দেওয়া হয়। অর্থনৈতিক কাঠামো এবং প্রাতিষ্ঠানিক জায়গা সবগুলোই বিপর্যস্ত হওয়ার ফলে এই স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্কের মূল লক্ষ্য হচ্ছে কিভাবে আমরা পুনরুদ্ধার করব এবং তারপরে আমরা সমৃদ্ধির দিকে যাব। কৃষি ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সাথে বৈঠকে উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিতে জেলা প্রশাসকদের কার্যকর ভূমিকা রাখার নির্দেশনা দেওয়া হয়। জানানো হয়, হাওড়ের ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামী 3 মাস সহায়তা দেওয়া হবে। হাওড় এলাকাতে যে সমস্ত কৃষকেরা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য আমরা এরই মধ্যে প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল এবং অন্য তহবিল থেকে, দুর্যোগ ব্যবস্থাপনা তহবিল থেকে আমরা একটা অ্যামাউন্ট অফ মানি আমরা ওটা লিস্ট করা হচ্ছে। এরা সবাইকে সহযোগিতা করব আমরা। আসন্ন কুরবানিতে পশুর কোনো সংকট হবে না বলেও আশ্বস্ত করেন তিনি। রাশেদ জায়খান, নিউজ 24, ঢাকা। দেশ ও গণতন্ত্রের পক্ষে ভূমিকা রাখবে নতুন নারী সংসদ সদস্যরা, এমনটা মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শেরেবাংলা নগরের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে সরকার দলীয় জোটের সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত সংসদ সদস্যদের সাথে শ্রদ্ধা নিবেদন শেষে এই মন্তব্য করেন তিনি। শপথ নেওয়ার পর প্রথম কর্মসূচি হিসেবে সরকার দলীয় জোটের নারী সংসদ সদস্যরা মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং চিফ হুইপ নুরুল ইসলাম মনি সহ কেন্দ্রীয় সিনিয়র নেতাদের সাথে নিয়ে আনুষ্ঠানিকভাবে শ্রদ্ধা নিবেদন করেন। পুষ্পস্তবক অর্পণের পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন এবং মোনাজাতে অংশ নেন। এ সময় নতুন সাংসদরা দেশের উন্নয়ন এবং সাম্য ও ন্যায় বিচার প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করেন। নারী সদস্যরা এখানে শপথ গ্রহণ করেছেন যে তারা বাংলাদেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে, জাতীয় সংসদকে কার্যকরী করার ক্ষেত্রে জাতীয় সংসদকে সত্যিকার অর্থেই সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু পরিণত করতে তারা তাদের ভূমিকা রাখবেন। প্রত্যাশা পূরণ করতে পারবো কতখানি, এটা নিয়েই এখন বেশি চিন্তিত। বাংলাদেশের অর্ধেকের বেশি নারী ভোটার এবং নারী, সেই নারীদের নিয়ে কাজ করতে চাই, অতীতেও করেছি। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। শুরুতেই ভারতের বিধানসভা নির্বাচনের খবর। অবশেষে পশ্চিমবঙ্গে বিজেপির ঐতিহাসিক উত্থান। কেন্দ্রীয় সরকারের রাজনৈতিক কৌশলের কাছে পরাস্ত হলেন 1.5 দশক বাংলা শাসন করা মমতা বন্দ্যোপাধ্যায়। শেষ হাসি হাসলেন তারই একসময়ের ঘনিষ্ঠ সহযোগী শুভেন্দু অধিকারী। 294 আসনের মধ্যে 197টি আসন পেয়ে নবান্নের চাবি নিশ্চিত করলেন তিনি। এর মধ্য দিয়ে উত্তর পশ্চিমের পর পূর্ব ভারতেও বিজেপির প্রভাব বিস্তৃত হলো। শেষ খবর পাওয়া পর্যন্ত তৃণমূল কংগ্রেস পেয়েছে 92টি আসন। যে বাংলা একসময় মমতার একচ্ছত্র আধিপত্যের প্রতীক ছিল, সেখানে এখন নতুন ক্ষমতার মানচিত্র আঁকলেন শুভেন্দু অধিকারী। মমতার শাসনের ইতি টেনে পশ্চিমবঙ্গে ঐতিহাসিক জয় পেল শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি।
ভোট গণনার শুরু থেকেই বিজেপি নিজেদের শক্ত অবস্থানের জানান দেয়। সময় বাড়ার সাথে সাথে স্পষ্ট হতে থাকে পদ্ম শিবিরের আধিপত্য। দুপুরের আগে স্পর্শ করে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় 148 আসন। পরবর্তীতে আসনের অঙ্কটা আরও বাড়ে। এর মধ্য দিয়ে উত্তর ও পশ্চিম ভারতের পর এবার পূর্বাঞ্চলেও বিজেপির শক্ত অবস্থান স্পষ্ট হল। শুভেন্দুর নেতৃত্বে বাংলায় এই জয়ে কেন্দ্রীয় কৌশল, সাংগঠনিক শক্তি এবং দীর্ঘদিনের তৃণমূল বিরোধী জন অসন্তোষ বড় ভূমিকা রেখেছে বলে মত বিশ্লেষকদের। বিজেপি বলছে বাংলায় এই বিজয় উন্নয়ন, পরিবর্তন এবং ভয় নিপীড়নের রাজনীতির বিরুদ্ধে রাজ্যবাসীর রায়। অন্যদিকে চতুর্থ দফায় নবান্নের চাবি হারিয়ে স্তব্ধ তৃণমূল শিবির। আমাদের সমস্ত পার্টির কর্মীদের বলবো, অত মন খারাপ করার কারণ নেই। ওয়েট এন্ড সি, ওয়াচ, আমরা সবাই আপনাদের সাথে আছি। বাংলার রাজনীতিতে মমতার প্রায় 1.5 যুগের অবসান ঘটিয়ে শুরু হচ্ছে শুভেন্দু অধ্যায়। আসমাতুলি, নিউজ 24। এ বিষয়ে আরো জানাতে কলকাতা থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী ভাস্কর সর্দার। ভাস্কর, আনুষ্ঠানিক ফলাফল কখন প্রকাশ করা হতে পারে এবং আরেকটি বিষয় জানতে চাইব যে এখনো পর্যন্ত কয়টি আসনের ফল গণনা বাকি আছে? ধন্যবাদ অর্থী। এখনো পর্যন্ত কিন্তু যেটা বললে সেটা হলো কিন্তু গণনা শেষ হতে প্রায় সন্ধে হবে সূর্যাস্তের পর। কিছুক্ষণ আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একই কথা বলেছেন যে সূর্যাস্তের পরে কিন্তু সবকিছু বোঝা যাবে। এর সাথে বলে রাখি 293 আসনের কিন্তু গণনা চলছে এখনো, ফলে জয় পরাজয় এখনই কিন্তু বলা যাবে না। এখন পর্যন্ত আমরা দক্ষিণ কলকাতার ভবানীপুর আসনে দাঁড়িয়ে আছি, সেখানে কিন্তু 9 রাউন্ড শেষে 24,000 ভোটে এগিয়ে আছে মমতা বন্দ্যোপাধ্যায়। আর এরকমই প্রতিটা 9 থেকে 10 রাউন্ড গণনা হয়েছে, আরো 10 রাউন্ড কিন্তু গণনা থাকবে, অর্থাৎ 20 রাউন্ডের গণনায় মাত্র 9 রাউন্ড হয়েছে, এখনো 11 রাউন্ড গণনা বাকি। তবে সার্বিক যে চিত্র ফুটে আসছে সেখানে কিন্তু অনেকটা এগিয়ে আছে বিজেপি। এখনো পর্যন্ত যে ট্রেন্ড বলা যায় বিজেপি সরকার গড়তে চলেছে এখনো বলা যায়। আমি শেষ তথ্যটা আপনাকে দিয়ে রাখি যে বিজেপির তরফ থেকে কিন্তু বিজেপি এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে 200 আসনের 294টা আসনের মধ্যে কিন্তু 185টা আসনে এগিয়ে আছে। তৃণমূল কিন্তু 100 নিচে 98টা আসনে। এবং উল্লেখযোগ্যভাবে হুমায়ুন কবির যে পশ্চিমবঙ্গে তিনি তুলেছিলেন যে বাবরি মসজিদের উদ্যোক্তা, তিনি কিন্তু 2টো আসনে দাঁড়িয়েছিলেন, মুর্শিদাবাদে রেজিনগর এবং নওদা, 2টো আসনে কিন্তু তিনি এগিয়ে আছেন। ফুরফুরা শরীফের পীরজাদা আইএসএফ এর যে নওশাদ সিদ্দিকী, তিনিও কিন্তু এগিয়ে আছেন। বামেরাও 1 আসনে এগিয়ে আছে। কংগ্রেস শুধু একটি আসন, কংগ্রেস কিন্তু এখনো শূন্য। ফলে সার্বিক পরিস্থিতিতে বলা যায় বিজেপি কিন্তু এখনো ট্রেন্ডে আছে। কোথাও কোথাও 10 রাউন্ড গণনা হয়েছে, আরো 10 রাউন্ড গণনা বাকি আছে, সূর্যাস্ত হয়ে যাবে মমতা বন্দ্যোপাধ্যায় কথাবার্তা। এবং পাশাপাশি বলে রাখি মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কিছুক্ষণ আগে বলেছে যে সূর্যাস্ত হয়ে যাবে এই গণনা শেষ করতে। সর্বশেষ তথ্য কলকাতা থেকে আমার কাছে এটাই থাকছে। ধন্যবাদ আপনাকে ভাস্কর সর্দার আমাদেরকে জানাচ্ছিলেন। কৌশলগত স্বার্থ, নিরাপত্তা, অভিন্ন নদী এবং জটিল অভিবাসন ইস্যু সব মিলিয়ে ভারতের বিধানসভা নির্বাচনে নজর বাংলাদেশের। বিশেষ করে সীমান্তবর্তী পশ্চিমবঙ্গ এবং আসামে ক্ষমতার পালা বদল পর্যবেক্ষণ ঢাকার জন্য গুরুত্বপূর্ণ। বিশ্লেষকরা বলছেন মতবিরোধ ছাপিয়ে ঢাকা দিল্লি সম্পর্ক উন্নয়নে সহযোগিতা করবে রাজ্য সরকারও। বাংলাদেশ ও ভারতের সীমান্ত এলাকা অন্তত 4000 কিলোমিটার। এর মাঝে পশ্চিমবঙ্গ ও আসামের সাথে রয়েছে দীর্ঘ সীমান্ত। রাজ্য দুটির বিধানসভা নির্বাচনে মুখোমুখি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল ভারতীয় জনতা পার্টি বিজেপি ও মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস। নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে এসআরআই বা পুনর্বিবেচনা পদ্ধতিতে বাংলা ভাষাভাষী মুসলমান মাতুয়া সংখ্যালঘুদের ভোটার তালিকা থেকে বাদ দেয়া হয়, আর আসামে প্রয়োগ করা হয় এনআরসি। তাই এবারের নির্বাচনে বিজেপির রাজ্য ক্ষমতার মসনদে বসলে নাগরিকদের অভিবাসী তকমা দিয়ে বাড়তে পারে পুশিন, বলছেন বিশ্লেষকরা। পুশ ফ্যাক্টর আমরা জানি যে পুশ করা হয়, যদি তাদেরকে যদি সীমান্ত থেকে জোরপূর্বক যদি পুশ করা হয় বাংলাদেশের মধ্যে, তাহলে কিন্তু সেক্ষেত্রে একটা নেতিবাচক পরিস্থিতি তৈরি হতে পারে। যদি পশ্চিমবঙ্গ এনআরসি কার্যকর হয় তাহলে বর্ডারের যে অবস্থাটা, সে বর্ডারের অবস্থাটা আরো ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। রাজনীতির পাশাপাশি বাণিজ্যেও রয়েছে সরাসরি প্রভাব। সীমান্তবর্তী রাজ্য হিসেবে আসাম ও পশ্চিমবঙ্গের স্থিতিশীলতা নির্ধারণ করে সীমান্ত, বাণিজ্য, ট্রানজিট ও যোগাযোগ ব্যবস্থার গতিও। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ ভারতের লার্জেস্ট ট্রেডিং পার্টনার। আমরা যদি জাস্ট গত বছর হিসাবটা দেখি তাহলে দেখবো যে প্রায় 900 কোটি টাকার প্রোডাক্ট কিন্তু ভারত আমাদের দেশে রপ্তানি করেছে।
এই যে বাণিজ্যিক যে রিলেশনটা, এটা কিন্তু দুই দেশের স্বার্থেই, কিংবা যদি বলা যায় ভারতের স্বার্থেই কিন্তু ভারত বাংলাদেশের সাথে বাণিজ্যিক সম্পর্ক সেটা রাখতে চাইবে। এছাড়া 2026 সালের ডিসেম্বরে শেষ হচ্ছে ঢাকা দিল্লির 30 বছর মেয়াদী গঙ্গা পানি বন্টন চুক্তি, যার নবায়নে ফের ঢাকা দিল্লির আলোচনায় বসার কথা। দুই দেশের বিবাদ রয়েছে তিস্তার পানি বন্টন নিয়েও। তাই পানির ন্যায্য হিস্সা নিয়ে নতুন সরকারের পদক্ষেপ কেমন হবে তা নিয়েও চলছে জোর আলোচনা। চ্যালেঞ্জের বড় জায়গাটা হচ্ছে পানি বন্টন চুক্তি। মমতা ব্যানার্জি ইতিমধ্যেই কিন্তু এই গঙ্গার পানি বন্টন নিয়ে চুক্তি নিয়ে অনেক কনসার্ন জানিয়েছেন। সেক্ষেত্রে এটা ঝুলে পড়ার ব্যাপারটা চলে আসতে পারে। ভারতের সীমান্তবর্তী রাজ্যগুলোর নির্বাচন পর্যবেক্ষণ করা বাংলাদেশের জন্য কেবল কৌতূহল নয়, বরং কৌশলগত প্রয়োজন। জড়িয়ে আছে আঞ্চলিক ও জাতীয় নিরাপত্তা ইস্যু। নীরব দাস, নিউজ 24। দর্শক, এই মুহূর্তে সচিবালয়ে কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। নজরুল ইসলাম মিঠু, উনি কি? উনি ওকাবের সভাপতি। আচ্ছা, আমি বিষয়টা খোঁজ নিয়ে দেখি। অনেক যুবক পাহাড় থেকে এবং ক্যাম্প থেকে মায়ানমার যাচ্ছে এবং আরাকান আর্মির পক্ষে তারা আরাকান আর্মির কাছে তারা প্রশিক্ষণ নিচ্ছে এবং বাংলাদেশ অস্ত্র সহ ফিরছে। এমন একটি প্রতিবেদন আমাদের কাছে আছে, গোয়েন্দা প্রতিবেদন। এই বিষয়ে কি আপনারা আলোচনা করেছেন? না, এটা আমি আপ টু ডেট না, পরে কোনো সময় খোঁজ নিয়ে বলবো। আমি উঠি। গতকাল বিরোধী দলীয় চিফ হুইপ বলেছেন, নাহিদ ইসলাম বলেছেন যে প্রথম অধিবেশন আসলে ব্যর্থ হয়েছে এবং সংস্কারের যে প্রস্তাবনা বা গণতন্ত্রের রায় বাস্তবায়ন না হলে তারা আবার রাজপথে যাবেন এবং বলেছে 72-এর সংবিধান আঁকড়ে ধরার মাধ্যমে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার পথ আপনারা প্রশস্ত করছেন, এরকম কিছু অভিযোগ সে করেছেন। আচ্ছা, এগুলো তো সবই পুরাতন অভিযোগ, আজকে নতুন তো না। এখন একজন বিরোধী দলীয় চিফ হুইপ তার মতামত উনি দিতেই পারেন। আমরা তো আমাদের বক্তব্য দিয়েছি। ইতিহাসের মধ্যে সবচেয়ে সফল অধিবেশন ছিল এই অধিবেশন। দীর্ঘ 17 বছরের পরে গণতান্ত্রিকভাবে নির্বাচিত এই পার্লামেন্টের প্রথম অধিবেশন ছিল সবচেয়ে লাইভলি, ভাইব্রেন্ট, এবং এই পার্লামেন্টের কন্ট্রিবিউশন ছিল ইতিহাসের মধ্যে সবচেয়ে বেশি আইন প্রণয়ন হয়েছে এই পার্লামেন্টে। সবচেয়ে বেশি বিতর্ক না হলেও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বিতর্ক হয়েছে এই পার্লামেন্টে। এখানে পজিশন ছিল, অপোজিশন ছিল, সবার বক্তব্য ছিল, কিন্তু ভ্রাতৃত্বপূর্ণ একটা সম্পর্ক ছিল, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল। তো সুতরাং সব কিছু মিলিয়ে আমরা কোনো সময় বিরোধী দল এবং সরকারি দল মিলে একসাথে কমিটি করেছি, সেটা জাতি দেখেছে, এবং জাতীয় ইস্যুগুলোতে আমরা একসাথে কথা বলেছি, ঐক্যবদ্ধ হয়েছি, এবং বিভিন্ন বিষয়ে মতবিরোধ থাকতেই পারে বিরোধী দল এবং সরকারি দলের মধ্যে। সেই মতবিরোধগুলো তারা প্রকাশ করেছে, আমরা আমাদের মত দিয়েছি। এই ডিবেটটা তো হবেই, এই দ্বিমত এবং ভিন্নমত পোষণ করার জন্যই তো গণতন্ত্র। তো সুতরাং তার বক্তব্য তিনি দিয়েছেন, আমার বক্তব্য আমি দিলাম। খোদা হাফেজ। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ কথা বলছিলেন সচিবালয়ে। আমরা সরাসরি সেখানে ছিলাম। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নৃশংস হত্যাকাণ্ডের মেধাবী শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ দেশে এসে পৌঁছেছে। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে মরদেহ বুঝে নিয়েছেন তার স্বজনেরা। এ সময় বিমানবন্দর এলাকায় এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। স্বজনরা দ্রুত লিমন হত্যার বিচার দাবি করেন। এদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানান, আরেক শিক্ষার্থী বৃষ্টির লাশও ফিরিয়ে আনার ব্যবস্থা করছে সরকার। দেশে ফিরল সেই জামিল আহমেদ লিমনের কফিনবন্দি মরদেহ। সকালে দুবাই হয়ে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার মরদেহ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। বিমানবন্দরে মরদেহ পৌঁছানোর পর প্রয়োজনীয় দাপ্তরিক প্রক্রিয়া সম্পন্ন করে লিমনের মরদেহ তার বাবা, ছোট ভাই ও লিমনের পরিবারের অন্য সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। এ সময় পররাষ্ট্র ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। লিমনের পরিবার জানায়, বিমানবন্দর থেকে সরাসরি গ্রামের বাড়ি নেওয়া হবে মরদেহ। সেখানে জানাজা শেষে দাফন হবে পারিবারিক কবরস্থানে। এই হত্যার দ্রুত বিচার চান তারা। তিলে তিলে বড় করার চেষ্টা করছি, কোনো প্রকার কষ্ট দিই নেই। আমার ছেলেকে এইভাবে যে মরতে হবে জানি না, উপরওয়ালা জানে কি কষ্ট দিছে, এটাই আমার কাছে কষ্ট। আমরা শোকাহত পরিবার, আমরা সবাই আশা করি ন্যায় বিচার ও জবাবদিহিতার মাধ্যমে জামিল ভাইয়া এবং বৃষ্টি আপুর আত্মার শান্তি পাবে। সবাই দোয়া করবেন।
এদিকে এই ঘটনায় নিহত আরেক শিক্ষার্থী নাহিদা সুলতানার বৃষ্টির মরদেহ দ্রুত দেশে আনার প্রক্রিয়া চলছে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। পাশাপাশি দ্রুত বিচার নিশ্চিতের জন্য সরকার কাজ করছে বলেও জানান তিনি। মিশনের বিভিন্ন কর্মকর্তা, আমাদের যারা যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংস্থা যারা এই নৃশংস হত্যাকাণ্ডতে ইনভেস্টিগেশন করছে তাদের সাথে যোগাযোগ রেখেছে। রিসেন্টলি আমরা জানতে পেরেছি যে বৃষ্টির মরদেহ শনাক্ত করা গেছে এবং তারও সেটাও আমরা যাতে আমরা খুব শীঘ্রই ফেরত আনতে পারি সেই কার্যক্রম চলছে। দুই মেধাবী শিক্ষার্থীর এমন মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া কাটছে না তাদের পরিবার ও পরিচিত মহলে। রাজু মাহমুদ, নিউজ 24, ঢাকা। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যার শিকার বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহের জন্য অপেক্ষায় আছেন স্বজনেরা। লিমনকে শেষবারের মতো দেখতে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার লালডোবা গ্রামের বাড়িতে এসেছেন আত্মীয় স্বজন, প্রতিবেশী, পরিচিত জনরা। লিমনের জন্য কবর খোঁড়া ও দাফনের প্রস্তুতি নিচ্ছেন তার পরিবারের লোকজন। বাদ মাগরিব স্থানীয় স্কুল মাঠে জানাজা শেষে লিমনের দাদা দাদির কবরের পাশে তাকে দাফন করা হবে। সবার প্রত্যাশা, নির্মম এই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে। নাচটা আনুমানিক 4টের দিকে আসবে। আমরা আবার মাগরিব বাদ দিয়ে তার পারিবারিক গুরুস্থানে জানাজার নামাজ সমাধা করব। আমরা এরা সম্পদ হারিয়ে ফেললাম, যাতে করে এই ধরনের অকারণ না হয়। বর্তমানে যে সাংবাদিকরা কারাগারে রয়েছেন তাদের প্রত্যেকের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন সরকার অভিযোগ এনেছেন। তারা বিভিন্ন অপরাধের সাথে জড়িত মন্তব্য করেছেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। আরও বলেন, তাদের বিরুদ্ধে ফ্যাসিস্ট সরকারকে সহযোগিতা করার অভিযোগ রয়েছে। দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ফ্যাসিবাদী আমলে যে গণতান্ত্রিক সংগ্রামের উপরে অত্যাচার নির্যাতন হয়েছে তাকে সহযোগিতা করার অভিযোগও কোনো কোনো সাংবাদিকের বিরুদ্ধে আছে। আবার অনেক সাংবাদিকরা স্বাধীনভাবে সাংবাদিকতা করতে চেষ্টা করেছেন। তবে কাজের সঙ্গে যেহেতু আমাদের এই সরকারের কোনো সম্পর্ক নাই, সেই কারণে আমি আইনমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের সঙ্গে কথা বলে সাংবাদিকদের জন্য যেটা ন্যায্য সেটার ব্যবস্থা আমরা গ্রহণ করব। বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে 2026 সালের 9 ফেব্রুয়ারি স্বাক্ষরিত পারস্পরিক বাণিজ্য চুক্তির বৈধতাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের রিট দায়ের করা হয়েছে। সকালে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মাইদুল ইসলাম পলক ও সুবীর নন্দী দাস রিটটি দায়ের করেন। রিট আবেদনে বলা হয়, চুক্তিটি সুস্পষ্টভাবে অযৌক্তিক, কাঠামোগতভাবে অসম এবং জাতীয় স্বার্থের জন্য ক্ষতিকর। চুক্তিতে বাংলাদেশের ওপর অসম শুল্ক কাঠামো, নীতি নির্ধারণী স্বাধীনতা খর্ব এবং দেশীয় শিল্প ও কৃষি পরিবেশের সম্ভাব্য ক্ষতির বিষয়টি তুলে ধরা হয়েছে। আমেরিকার সাথে বাংলাদেশের যে চুক্তিটা হয়েছে সেই চুক্তিটার বিষয়ে অনেক ধরনের অনেক কোয়েশ্চেন আসছে। আমরা যেটুকু স্টাডি করে দেখেছি, বিং এ লয়ার অ্যান্ড বিং এ সিটিজেন অফ বাংলাদেশ, যে স্বাধীনতার পর থেকে এরকম অসম চুক্তি আমরা আসলে কখনোই আমরা দেখিনি। পার্টিকুলার যে কন্ট্রাক্ট, এটার উপর একটা ইনজাংশন চেয়েছি গভর্নমেন্টের অবশ্যই এটা একটা পার্টি, এবং এই কন্ট্রাক্টটা যেন আর এক্সিকিউট না হয় এই বিষয়ে আমরা এই রিট পিটিশন দায়ের করা। মৌলভীবাজারের বৈরী আবহাওয়ায় ধান শুকাতেও পারছে না। এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী শেখ সিরাজুল ইসলাম। সিরাজ, আপনার কাছে যে বিষয়টি জানতে চাইব যে ভেজা ধানের কি ন্যায্য মূল্য কৃষকরা পাচ্ছেন? মৌলভীবাজারে থামছে না বৃষ্টি, পাহাড়ি ঢল এবং ভারী বর্ষণে কিন্তু ইতিমধ্যে মৌলভীবাজার জেলার 62,400 হেক্টর জমিতে কিন্তু বুরু আবাদ হয়েছে, কিন্তু হাওড়া অঞ্চলের 28,000-এর মতো পানির বুরু ধান কিন্তু ইতিমধ্যে তলিয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন হাওড়ের নিম্নাঞ্চল থেকে কিন্তু বুরু চাষিরা দিবারাত্রি এই নিচ থেকে ধান সংগ্রহ করে কিন্তু তারা উঁচু স্থানে নিয়ে আসছেন। নিয়ে আসার পরে কিন্তু মারাই সমস্যা এবং রাস্তাঘাটের সমস্যার কারণে তারা কিন্তু যথাসময়ে মারাই দিতে না পারার কারণে ধানে কিন্তু খ্যাং চলে আসছে। এই চিত্র আসলে হাওড়পাড়ের মানুষের দুঃখ, দুর্দশা এবং কষ্ট, এই ফসল হারিয়ে তারা এখন অসহায় অবস্থায় দিন যাপন করছেন। কৃষকরা আমাকে জানিয়েছেন তাদেরকে পাশে যদি সরকার দাঁড়ায় তাহলে তারা কিন্তু আগামী দিনগুলোতে আরো বেশি ক্ষেত করার হবে। আমি একটু জানিয়ে রাখি, আসলে মৌলভীবাজার জেলার বেশ কয়টা ছোট বড় হাওরের
এই ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে কৃষকরা কিন্তু দিশেহারা হয়ে উঠেছেন। ধন্যবাদ আপনাকে। সিরাজুল ইসলাম জানাচ্ছিলেন মৌলভীবাজার থেকে। বসুন্ধরা স্পোর্টস সিটি সহ 6টি ভেন্যুতে পর্দা উঠেছে বহুল প্রতীক্ষিত ঢাকা প্রিমিয়ার লিগের। তামিম ইকবালের নেতৃত্বে নতুন পরিকল্পনা এবং পরিবর্তনের ছোঁয়ায় শুরু হওয়া এবারের আসরে বেড়েছে ম্যাচ ভেন্যুর সংখ্যা। খেলোয়াড়দের নিরাপত্তা এবং চিকিৎসা সুবিধা নিশ্চিত করতে রাখা হয়েছে আইসিইউ সাপোর্ট সহ অ্যাম্বুলেন্স সেবা। বিসিবি সভাপতি তামিম ইকবালের হাত ধরে আবারও মাঠে গড়ালো দেশের ঘরোয়া ক্রিকেটের অন্যতম বড় আসর ঢাকা প্রিমিয়ার লিগ। সোমবার বসুন্ধরা স্পোর্টস সিটির হোম অফ রাইডার্সে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু। এর পরপরই বসুন্ধরা স্পোর্টস সিটিতে ঢাকা লেপার্ডস ও আবাহনীর ম্যাচ উপভোগ করতে মাঠে উপস্থিত হন বিসিবির সভাপতি। এ সময় বিসিবি সভাপতি তামিম ইকবাল জানান, কিছু সীমাবদ্ধতা থাকলেও এবারের আসরকে আরো মানসম্মত করতে সর্বোচ্চ চেষ্টা করছে বোর্ড। আমিও জানি, আপনারাও জানেন যে এইবার সবকিছু পারফেক্ট হবে না, বাট দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, ইফ ইউ সি দ্য বিগার পিকচার, যে মাঠে খেলা হচ্ছে, প্লেয়াররা টাকা পেয়েছে, তাদের ফ্যামিলিতে যে কষ্টে তারা ছিল, ওই ফ্যামিলির কষ্টটাকে একটু হলেও কমাইতে পারছি। তিনি আরো বলেন, অতীতের মতো আম্পায়ারিং বিতর্ক বা কমিটির দল এ ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত প্রথা এবার থাকছে না। 2-3 সিজন ধরে বেশ ভালোই কাজ করছে, কন্ট্রোভার্সি জিনিসটা অনেক কম। আশা করি এই জিনিসটা তারা মেনটেন করবেন, বিকজ আমাদের মধ্যে একজন এলিট প্যানেল আম্পায়ার, সো ওই প্রসেসটা তো স্টার্ট হয়ে গেছে। না, কমিটির দল ওটার বিষয় না ভাই। একটা জিনিস কি আমাদের এটাও মাথায় রাখতে হবে যে যেহেতু এই একটা কথা স্ট্যাবলিশ হয়ে গেছে, এটার কিন্তু অ্যাডভান্টেজ অপোনেন্টও নেয়। এছাড়াও বসুন্ধরা স্পোর্টস সিটির প্রশংসা করেন গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু। আন্তর্জাতিক মানের সুযোগ সুবিধা নিয়ে এই ভেন্যুতে খেলা আয়োজন করতে পেরে দারুণ উচ্ছ্বসিত বিসিবি। এখানের যে ফ্যাসিলিটিজ, আর গত কয়েকদিন যাবত কিন্তু বৃষ্টি হচ্ছে, আপনারা দেখেছেন, তো ইনশাল্লাহ খেলা হবে। এটা হয়তো সাময়িক প্রবলেম হচ্ছে, বাট খেলা হবে ইনশাল্লাহ। মাঠ কিন্তু সুন্দর। এখন দেখার বিষয় মাঠের লড়াই কতটা প্রতিদ্বন্দ্বিতা নতুনত্ব উপহার দিতে পারে এবারের ঢাকা প্রিমিয়ার লিগ। আবরার আল দাইয়ান, নিউজ 24, ঢাকা। এই ছিল এখনকার সংবাদে। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।